নমস্কার। আজকে ট্রেন্ড লাইনের উপরে একটা ভিডিও বানাচ্ছি, তো আপনারা মন দিয়ে প্রথম থেকে শুনবেন। আমি কিভাবে কি ড্র করছি, এগুলো কোনো টেকনিক্যালি কোনো রুল নেই, কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা বুঝতে হবে যে ট্রেন্ড লাইন কিন্তু আপনাকে নিয়ারেস্ট রেজিস্ট্যান্সকে শো করে। ট্রেন্ড লাইন নিয়ারেস্ট রেজিস্ট্যান্সকে শো করে। ট্রেন্ড লাইন তাহলে আমাকে ড্র করতে হবে। ড্র কিভাবে করব? উপরের দিকে হায়েস্ট দুটো পয়েন্টকে অ্যাড করব। আবার নিচের দিকে দুটো লোয়েস্ট পয়েন্টকে অ্যাড করব। এই দুটোকে অ্যাড করার পর আমরা একটা মোটামুটি নিয়ারেস্ট রেজিস্ট্যান্স এবং নিয়ারেস্ট সাপোর্টকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে নিয়ারেস্ট রেজিস্ট্যান্স এবং নিয়ারেস্ট সাপোর্ট পরবর্তীকালে কি করবে? পরবর্তীকালেও কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স হিসাবেই কাজ করবে। আমি আরও একটু সিম্পল করার চেষ্টা করছি। ধরুন একটা ট্রেন লাইন, আমরা দুটো পয়েন্টকে অ্যাড করব। ট্রেন লাইনতে দুটো পয়েন্টকে অ্যাড করব। অ্যাড করার পর আমরা কি পেয়ে গেলাম? ধরুন আপসাইড, আমি এখানে রিলায়েন্সের যে চার্ট ওপেন করেছি সেখানে দেখুন, একদম সিম্পলভাবে ভাবার চেষ্টা করুন। এখানে কোনো জটিলতা নেই, এমন কোনো সায়েন্টিফিক আর ব্যাখ্যাও নেই যে আপনি পারবেন না বা বুঝতে পারছেন না। দেখুন, দুটো পয়েন্টকে আমি অ্যাড করলাম, এই দুটো পয়েন্টকে আমি অ্যাড করলাম। অ্যাড করার পর এটা একটু উপরে গেল, এইভাবে দুটো পয়েন্টকে অ্যাড করলাম। আপ সাইডে দুটো পয়েন্টকে আমি অ্যাড করলাম। তাহলে কোন দুটো পয়েন্টকে অ্যাড করলাম? দেখুন, দুটো পয়েন্ট বলতে এইখানে একটা পয়েন্টকে অ্যাড করলাম, আর এইখানে আর একটা পয়েন্টকে অ্যাড করলাম। এই দুটো পয়েন্টকে অ্যাড করে আমরা কি পেলাম? একটা ট্রেন্ড লাইনকে পেলাম। এবং সেই লাইনটাকে আমি কি করেছি? সেই লাইনটাকে এক্সটেন্ড করে দিলাম, বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর কোথায় গিয়ে টাচ করলো? এখানে। এইবার প্রশ্নটা হচ্ছে, দেখুন, এই যে ট্রেন্ড লাইন বরাবর প্রাইস নিচের দিকে আসছিল, এবার এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে উপরে কিন্তু ক্লোজিং দিল। এবার প্রাইস কি করবে? প্রাইস নিয়ারেস্ট রেজিস্ট্যান্স, এবার আরেকবার আমি ড্র করব। নিয়ারেস্ট রেজিস্ট্যান্স আপনি সিঙ্গেল পয়েন্ট থেকেও কিন্তু আপনি ট্রেন্ড লাইনকে ড্র করতে পারেন। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট কেন? এই পয়েন্ট থেকে দেখুন প্রাইসটা কিভাবে মুভ করছিল। প্রাইসটা মুভ করছিল এইভাবে, প্রাইসটা মুভ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। এখানে রেজিস্ট্যান্স ফেস করলো এবং তারপরে প্রাইস কিন্তু নিচের দিকে এলো। তারপরে আবার প্রাইস কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার, যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। এবার আপনি আমি সাধারণ পাবলিক কি করব? আমরা কিন্তু নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স সেটাকে কিন্তু দেখব না। আমরা দেখতে পেয়েছি এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল ইনক্রিজিং ভলিউমে। তাহলে এখানে কি হলো? ট্রেন্ড লাইন ব্রেকআউট দিয়েছে, তার মানে আমি এখানে এন্ট্রি করে নিলাম। আপনি এন্ট্রি করবেন, সরি, এন্ট্রি করার পর দেখবেন প্রাইস এমন জায়গায় গেল, যাওয়ার পরেই দেখবেন সেল অফ হয়ে এত বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করে দিল। তখন কিন্তু আপনার লস হলো, এবং তারপর থেকেই দেখবেন প্রাইস কিন্তু নিচের দিকে আসতে শুরু করলো। তো প্রাইস নিচের দিকে আসতে শুরু করলে আপনি কিন্তু এখানে ফেসে গেলেন। তারপরে আপনার নেচার কি? আপনার আমার নেচার হচ্ছে, যত প্রাইস নিচে আসবে তত আমরা কোয়ান্টিটি অ্যাড করতে থাকবো, অর্থাৎ অ্যাভারেজ করতে থাকবো। এই অ্যাভারেজ করতে করতে একটা সময় আমাদের ক্যাপিটাল শেষ হবে, তা শেষ পর্যন্ত আমরা একটা বড় লস দিয়ে মার্কেট থেকে বেরোবো। আমরা যদি এটাকে নিয়ারেস্ট সুইং হাই, এটা নিয়ারেস্ট সুইং হাই, এর আগে কোনো সুইং হাই তো তৈরি করেনি, মানে সব থেকে হাইয়েস্ট পয়েন্ট তো তৈরি করেনি, তো এটাই হচ্ছে আমার নিয়ারেস্ট সুইং হাই। এই সুইং হাইটা আমার কাছে ইম্পর্টেন্ট। আবার এখানে আমি কি দেখতে পেলাম? এখানে ইনক্রিজিং ভলিউমে বাইং দেখতে পেলাম, কিন্তু আমরা এখানে কখনো কোনোভাবেই কিন্তু বাইংকে ইনিশিয়েট করব না। বাইং কখন ইনিশিয়েট করব? বাইং ইনিশিয়েট করব আগামীকাল, অর্থাৎ সোমবার, যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল এর উপরে ক্লোজিং দেয়। এইভাবে আমি একটা ড্রয়িং করে দিচ্ছি। যদি এরকমভাবে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়, স্ট্রংলি ক্লোজিং দেয়, তারপর আমরা এখানে কিন্তু হাই ব্রেক করার সাথে সাথে বাইংকে ইনিশিয়েট করব। এই ক্যান্ডেলের যে হাইটা তৈরি করবে, সেই হাইটা ব্রেক করার পর আমরা কবে এন্ট্রি করব? মঙ্গলবার এন্ট্রি করব, তবেই আমাদের সঠিক এন্ট্রিটা হবে। ঠিক আছে? যদি এখানে স্ট্রংলি ক্লোজিং দেয়, স্ট্রংলি মানে এরকম ভলিউম থাকবে। নর্মাল ভলিউমগুলো কোনটা? এইগুলো হচ্ছে নর্মাল ভলিউম, এইগুলো হচ্ছে নর্মাল। এটা যেমন এক্সেপশনাল ভলিউম, এটা এক্সেপশনাল ভলিউম। এখানে কিন্তু ইনক্রিজিং ভলিউমে সেলিং হলো, তারপর থেকে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হলো। আবার দেখুন এখানে কিন্তু ইনক্রিজিং ভলিউমে বাইং হলো অনেকটা বেশি, এক্সেপশনাল ভলিউম। তারপর থেকে কিন্তু প্রাইসকে নিচে নামাতে পারেনি, আপসাইড মুভ করতে শুরু করলো।
তো এইভাবে কিন্তু আমরা ইনক্রিজিং এবং এক্সেপশনাল ভলিউমগুলোকে কাজে লাগাবো। এই ক্যান্ডেলেও দেখুন ইনক্রিজিং ভলিউমে বাইং হলো এবং তারপর কিন্তু প্রাইস কোনোভাবে নিচে আসতে পারেনি, উপরের দিকে মুভ করে গেছে। তো আমার প্রথম যে ক্রাইটেরিয়া ছিল, দুটো পয়েন্টকে অ্যাড করলাম, কনফার্ম হয়ে গেলাম যে ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পর যতক্ষণ না নিয়ারেস্ট সুইং হাইকে ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমরা এই স্টকে বাইং পজিশন বানাবো না, সেটা সুইং হোক বা ইন্ট্রাডে হোক। এই মুহূর্তে কিন্তু আমার কাছে এই রিলায়েন্সের স্টকটা 3080 টাকার কাছাকাছি। আহ, আমার কাছে কিন্তু একটা শর্টিং পজিশন। শর্টিং পজিশন মানে হচ্ছে এই স্টকে কিন্তু আমরা একটা সেলিং দেখতে পারি আগামী সোমবার। আবার ভুলও হতে পারে, যদি স্টকটা এই নিয়ারেস্ট সুইং হাইকে ব্রেক করে এখানে ক্লোজিং দেয়, তারপরেই কিন্তু আমরা নতুন করে বাইং পজিশনকে ক্রিয়েট করতে পারি সুইং ট্রেডের জন্য, এবং সেটা নিয়ারেস্ট সুইং হাই পর্যন্ত আমরা টার্গেট করব। নিয়ারেস্ট সুইং হাই কোথায়? এই পজিশনে আমরা নিয়ারেস্ট সুইং হাই, তো এই রকম জায়গায় বাইং করলে 3100 টাকা বাইং করলে 3200 টাকা মতো উঠতে পারে প্রাথমিক পর্যায়ে, ঠিক আছে। তো এটা ডেলি টাইম ফ্রেমে আপনাদেরকে দেখালাম কীভাবে একটা ট্রেন্ড লাইনকে ড্র করতে হবে। ঠিক এইভাবেই আপনাদেরকে আরও ড্রয়িং করতে হবে। এবার আর কি পয়েন্ট আমার কাছে লক্ষণীয়, এই চার্টটা আমার কাছে এখন স্ট্রং বুলিশ চার্ট। তো এই চার্টটা কখন আমার কাছে ইনভ্যালিড হবে? যখন এই প্রাইসটা উপরে না গিয়ে নিচের দিকে এই গ্রিন ক্যান্ডেলের লোটাকে ব্রেক করবে। এই গ্রিন ক্যান্ডেলের লোটাকে ব্রেক করবে, তখন কিন্তু আমরা এই রিলায়েন্সের মধ্যে কিন্তু তখন আমরা বিয়ারিশ হয়ে গেলাম। অর্থাৎ এই পজিশানে কিন্তু আমরা এখনও কনফার্ম নই। এই ক্যান্ডেলটা তো আমি জাস্ট ইমাজিন করলাম যে এখানে একটা ক্যান্ডেল তৈরি করতে পারে। দেখুন, আপনি আমি তো কোনো স্টককে উপরে নিয়ে যেতে পারবো না, বা কোনো স্টককে নিচেও নামাতে পারবো না। যারা নিয়ে যাবে তাদেরকে কনফার্ম করতে দিন যে তারা উপরে এই ট্রেন্ড লাইনের বা নিয়ারেস্ট সুইং হাই তো একটা রেজিস্ট্যান্স না? যারা অলরেডি, এটা একটা এফএনও স্টক, মানে হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন স্টক। এখানে ফিউচারকে সেল করা যায়, অপশানকে সেল করা যায়। সুতরাং যারা এই পজিশানে সেল করে বসে আছে, এই পজিশানে যারা স্টককে নিচের দিকে নামিয়ে দিল, তারা কিন্তু অনেকেই এখনও তার পজিশন কিন্তু হোল্ড করে আছে। তারা কোনোভাবেই চাইবে না যে তাদের পজিশন স্টপ লস হিট করুক। তাদের স্টপ লসগুলো কোথায়? এরকম জায়গায় তাদের স্টপ লসগুলো আছে। এই পজিশানে কিন্তু তাদের স্টপ লস গুলো আছে। সুতরাং তারা কি চাইবে? তারা চাইবে কিন্তু তাদের স্টপ লস হিট না হোক। আবার বায়াররা কি চাইবে? তারা চাইবে স্টককে উপরে নিয়ে যাওয়ার জন্য। এইবার সোমবার দিনটা খুব ইম্পর্টেন্ট এই স্টকের জন্য। যদি বায়াররা বেশি অ্যাক্টিভ থাকে তাহলে কি হবে? সেলারদের স্টপ লসগুলোকে হিট করবে, একটা ভালো আপসাইড মুভ আমরা দেখতে পাবো। আবার যদি দেখা যায় যে সেলাররা বেশি অ্যাক্টিভ এবং অন্যান্য স্টকের মতন নিফটি ফিফটির মতন যদি সেল অফ হয় সোমবার, তাহলে কি হবে? এখান থেকে কিন্তু রিলায়েন্সের মধ্যে যতই এটা ট্রেন্ড লাইনকে ব্রেক করুক, তবুও কিন্তু আমরা কনফার্ম হতে পারলাম না। আরেকটা কন্ডিশন কি হতে পারে? কন্ডিশন তো অনেকগুলোই হয় না, একরকমভাবে তো মুভ করবে না। আরেকটা কন্ডিশন হচ্ছে, ধরুন এখানে ক্লোজিং দিল, ভালো কথা, স্ট্রংলি ক্লোজিং দিল। এইবার ক্লোজিং দেওয়ার পর এখানে কিন্তু প্রাইসটা দু একদিন যদি কনসলিডেট করে ব্রেকআউট করে এরকমভাবে, সেটা কিন্তু স্ট্রং ব্রেকআউট, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসকে সেলাররা কোনোভাবেই নিচে নিয়ে আসতে পারবে না। এখানে কনসলিডেট করার অর্থ কী? এখানে বায়ার সেলার সমানভাবে অ্যাক্টিভ থাকবে, এবং একটা সময় সেলাররা কিন্তু তারা হাল ছেড়ে দেবে, এবং তখন তারা কি করবে? তারা আর সেল করতে পারবে না। তাদের একটা সময় লিমিট ক্রস করবে। সেই লিমিটটা ক্রস করলেই তাদের স্টপ লসগুলো একটা সময় তারা কি করবে? তাদের পজিশনকে সিকিওর করবে, কভার আপ করবে। যখনই তাদের পজিশন কভার আপ হবে, আর বায়াররাও অ্যাক্টিভ হয়ে সেই স্টককে উপরের দিকে নিয়ে যাবে। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল, এটাই হচ্ছে টেকনিক্যাল, আর কিচ্ছু নেই এর ভেতরে। সুতরাং এই জিনিসটাকে আপনারা যদি ঠিকঠাক একটু বুঝতে পারেন, আমার মনে হয় খুব সহজেই আপনারা এন্ট্রিটা করতে পারবেন। জাস্ট সুইং নেচার হিসাবে আপনারা কিন্তু এন্ট্রিগুলোকে ইনিশিয়েট করতে পারবেন। সুতরাং এইভাবে আপনাদেরকে ট্রেন্ড লাইন ড্র করতে হবে। ট্রেন্ড লাইন ড্র করার পর আরও একটা জিনিস আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে, যেহেতু এই ক্যান্ডেলে ইনক্রিজিং ভলিউমে বাইং দেখতে পেলাম এবং প্রাইস একটা স্ট্রং ক্যান্ডেলকে ক্লোজ দিয়েছে, সুতরাং আমাদের কিন্তু এখানে মোটামুটি একটা কনফার্মেশন হয়ে গেছে যে ক্যান্ডেল কিন্তু এবার কিন্তু প্রাইস উপরের দিকে যাবে। এই বিষয়ে কিন্তু আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেলাম। এবার এখানে দু একদিন কনসলিডেট করতে পারে, সেক্ষেত্রে দেখবেন যে নিফটি সাইডওয়েজ মুভ করছে, ঠিক আছে। তো এইটা গেল একটা আপসাইডে ব্রেকআউট দিলে। এইবার কেউ যদি ইনভেস্ট করে 6 মাস বা 1 বছরের জন্য ইনভেস্ট করে, তার ক্ষেত্রে কী হবে দেখুন, এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখুন। এইখানে আমরা কিন্তু একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। এই সাপোর্টটা কবে থেকে? জুলাই মাস থেকে এই সাপোর্টটা
ক্রিয়েট করছে, এই সাপোর্টটা জুলাই মাস থেকে ক্রিয়েট করছে এবং সেটা এই ট্রেন্ড লাইনকে এইখানে ব্রেক করলো। কিন্তু এই সাপোর্টটা কিন্তু ৩ বার টেস্ট হয়েছে, হ্যাঁ? তো ৩ বার টেস্ট হয়েছে, তার মানে কি এই সাপোর্টটা কি দুর্বল হয়ে গেছে? না, একদম ভুল কথা। অনেকে বলে যে সাপোর্টকে বারবার টেস্ট করলে সেই সাপোর্টটা ব্রেক হওয়ার চান্স বেশি, বা রেজিস্ট্যান্সকে বারবার টেস্ট করলে তার ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা ব্রেক হওয়ার সম্ভাবনা বেশি। এটা একদম ভুল ধারণা। রেজিস্ট্যান্সকে বারবার টেস্ট করার অর্থ এই নয়। আমি এই রিলায়েন্স স্টকটির মধ্যেও দেখাতে পারি যে এই স্টকটির মধ্যে কয়েক বছর ধরে রেজিস্ট্যান্সকে ফেস করেছিল এই রিলায়েন্স। তো আপনারাও দেখতে পারেন উইকলি টাইম ফ্রেমে নিয়ে। তো এইভাবে আপনারা ড্র করবেন, ড্র করে দেখুন যে আপনারা আপনাদের কনসেপ্টকে এবার কীভাবে ড্র করবেন। সেটা প্রিভিয়াস যে চার্ট আছে, আমার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে যে কারণে চার্টটা ক্লিয়ার আসছে না। তো সরি, আজকে কয়েকটা আমি দেখলাম যে আপনারা অল্প কয়েকটা ক্যান্ডেলের মধ্যেই ট্রেন্ড লাইনকে ড্র করছেন। সেটা করবেন না, সেটা তাদের কনফার্মেশনটা খুব কম থাকে। অন্তত ২-৩ মাসের একটা ডেইলি টাইম ফ্রেম নিয়ে তারপরেই আপনারা ট্রেন্ড লাইনকে ড্র করুন, দেখবেন একটা ভালো কনফার্মেশন পাবেন। ধরুন এই জায়গাতে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। এই জায়গাতে একটা ট্রেন্ড লাইন শর্ট একটা ট্রেন্ড লাইন ড্র করা যেত এখানে। এই জায়গাটা একটা ট্রেন্ড লাইনকে ড্র করা যেত। আবার এখানে ক্যান্ডেলস্টিক ফরমেশনটাও ভালো ছিল। তাহলে এখানে কিন্তু আমরা একটা বাইং পজিশনকে ইনিশিয়েট করতে পারতাম। কিন্তু এই পজিশনে বাইং করা আপনার আমার পক্ষে কিন্তু একদমই সম্ভব নয়। আমরা সবসময় এরকম টাইপ জায়গাতেই বাই করি, তারপরে আমরা লস দেখি। আবার এইরকম জায়গাতেও আমরা কিন্তু স্টককে বাই করি না, কারণ আমাদের মধ্যে একটা ভয় থাকে যদি স্টক ডাউনসাইড মুভ করে, সাপোর্টকে ব্রেক করে, তাহলে কিন্তু বড়সড় একটা লস হতে পারে। যে কারণে আমরা সবসময় উপরের দিকে বাই করি। আমাদের লজিক কতটা ভুল সেটা আপনারা বুঝতে পারবেন কদিন পরে, যে আমরা এইরকম জায়গাতে বাই করি, ব্রেকআউট হওয়ার পরেই বাই করি। যে কারণে লসটা সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায়। আমাদের কিন্তু সবসময় টার্গেট থাকা উচিত এইরকম জায়গাতে বাই করা। আমি যেটা করে থাকি আমি নরমালি, তো এইসব জায়গাগুলোই হচ্ছে সুইট পয়েন্ট বলে এগুলো, বা বটম বলে। একটা স্টকের বটম ক্রিয়েশনের পরেই আমরা কিন্তু বাই করতে পারি। ধরুন এখানে কিন্তু একটা বটম ক্রিয়েশন হলো। ক্রিয়েশন হওয়ার পর এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে আমরা কিন্তু বাই করতে পারি। ঠিক আছে? সেক্ষেত্রে স্টপ লস কিন্তু আপনার ছোটই থাকলো। তো এখানেও কিন্তু আমরা বাই করতে পারি। এই একটা দেখুন রেজিস্ট্যান্স লেভেল, এটাকে ব্রেক করার সাথে সাথে আমরা বাই করতে পারি। তো এই পজিশনগুলোতে কিন্তু সহজে ডেইলি টাইম ফ্রেমে আমরা বাই করতে পারি। আমরা সেসব না করে কোথায় বাই করব? এরকম জায়গাগুলোতে বাই করি। যার ফলস্বরূপ আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই বাই করার সাথে সাথে স্টক আপনার পোর্টফোলিও লাল দেখাচ্ছে, এবং যখন আপনি এক্সিট করলেন, ধরুন আপনি কোথায় এক্সিট করবেন? আপনি এরকম জায়গাতে এক্সিট করবেন, কারণ এর বেশি আপনি লস দিতে রাজি নন। ঠিক আছে? যখন এখানে এক্সিট করলেন তারপরে স্টক উপরের দিকে যেতে শুরু করলো। তো আমাদের সিস্টেমটা, এই স্টক মার্কেটের সিস্টেমটা এমন যে আপনি কোন পজিশনে বাইং করছেন, কোথায় আপনার স্টপ লস লাগানো আছে, সিস্টেম সব কিছুই জানে। আর এখন তো অ্যালগো ট্রেডিং চলছে, সুতরাং আরও আপনার ট্রেডিং, যে আপনি যে ট্রেডটা নিলেন সেই ট্রেডটা ঠিক কোন জায়গাতে এন্ট্রি করলেন, আপনি কত টাকা লস দিতে পারবেন, সব কিছুই কিন্তু সিস্টেম জানে। এবং দেখবেন যে আপনার স্টপ লস হিট করার পরেই স্টক কিন্তু আপনার ডিরেকশানেই যাবে। সুতরাং এইগুলো কিন্তু একটা কনসেপ্ট, হ্যাঁ? এই কনসেপ্টটা বুঝতে কিন্তু একটু সময় লাগে। যে আপনি বাই করলেন আর সঙ্গে সঙ্গে সেটা আ রেট দেখাতে শুরু করলো বা লস দেখাতে শুরু করলো। আপনি যখনই স্টক থেকে এক্সিট করলেন তারপর দিন দেখছেন বা তারপরেই দেখছেন আপনি আপনার স্টক কিন্তু রকেটের মতন উপরের দিকে যাচ্ছে। এর একটাই কারণ, সিস্টেম জানে আপনি এবং আপনাদের মতন আরও হাজার হাজার মানুষ কোথায় স্টকে এন্ট্রি নিল, আর তারা কত টাকা অবধি স্টপ লস দিতে রাজি আছে, তারা ভালো করেই জানে। সুতরাং এইটা কিন্তু একটা নলেজের জায়গা। এই এই জায়গার থেকে আমরা কিন্তু সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড জোনটাকে গ্র্যাব করার চেষ্টা করব। সুতরাং সেই জায়গায় আসতে গেলে কিন্তু এই ট্রেন্ড লাইনটা আপনাকে ভালোভাবে ক্লিয়ার হতে হবে। এই ট্রেন্ড লাইন যদি ঠিকঠাক মতো বুঝতে না পারেন, তাহলে সেই আপনার স্টপ লস বারবার হিট করবে। আর আপনি কিন্তু আপনার বাই করার সাথে সাথেই কিন্তু আপনি লস দেখতে থাকবেন। এটাই কিন্তু সিস্টেম এইভাবেই তৈরি হয়ে আছে, এবং যারা এক্সপার্ট, যারা আম সফল ট্রেডার, তারা কিন্তু জানে যে কোথায় স্টপ লসগুলো থাকে আর কোথায় ম্যাক্সিমাম সেল অর্ডারগুলো থাকে। সেই জায়গা পর্যন্ত তারা কিন্তু স্টককে সেল করতে করতে নিয়ে আসবে। তারপরে একটা দিন দেখবেন এত বড় একটা আপসাইড মুভ করবে, যখন আপনার আর কিছু করার থাকবে না। আপনি শুধু তাকিয়ে দেখবেন আর আপনি স্টপ লস দিয়ে শুধু ভাববেন যে না, এটা আমার সাথে কি হলো।
এটা কিন্তু সিস্টেম। আর একটা কথা বলি, যে ইন্ট্রাডে করছেন, ইন্ট্রাডে করতে গেলে দেখবেন আপনি যেখানে স্টপ লসটা দিচ্ছেন সেখানে স্টপ লসটা হিট করার পরেই রিভার্স হচ্ছে, অর্থাৎ আপনার দিকে আপনি যেদিকে নিয়েছিলেন বাইং সাইডে সেই দিকে দেখবেন স্টক মুভ মুভ করতে শুরু করেছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আগে থেকে ক্যালকুলেটেড থাকে। এই ক্যালকুলেশনটাকে আপনি যদি বুঝতে পারেন, আপনি কিন্তু সহজে আপনার স্টপ লসটা হিট করবে না, যদি সেই ক্যালকুলেশনটা বুঝতে পারেন। তো সেটা বুঝতে গেলে একটু সময় লাগবে। সেখানে আস্ক এবং বিট বা আস্ক এবং অফার, এই একটা যে দেখবেন প্রত্যেকটা স্টক যখন লাইভ মার্কেটে ট্রেড হয়, তার পাশে একটা জিনিস দেখা যায় আস্ক বিট। তো সেই আস্ক বিট থেকে আমরা একটা জিনিস কনফার্ম হতে পারি। ধরুন অফার কেউ দিয়েছে 1000 কোয়ান্টিটি, কিন্তু ডিম্যান্ড কত? ডিম্যান্ড হচ্ছে 500 কোয়ান্টিটি। তো আগে থেকে আমি কিন্তু বুঝে গেলাম এই স্টকের মধ্যে কিন্তু সেলিংয়ে অপরচুনিটি অনেকটাই বেশি। যাই হোক, এসব অনেক অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট, এগুলো এখন বলবো না। আর শুধুমাত্র একটু আপনাদেরকে কনসেপ্টটা দিয়ে একটু টাচ করিয়ে দিলাম, যাতে আপনারা এই জিনিসগুলো আস্তে আস্তে এই জিনিসগুলোর সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন। ট্রেডিংটা কিন্তু খুব বেশি কঠিন নয়, আবার খুব সহজ নয়। যদি মনে করেন যে আপনি ট্রেডিংটা খুব কঠিন, তাহলে খুব কঠিন। আবার যদি মনে করেন খুব সহজ, তাহলে খুবই সহজ, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনার দেখুন এখানে তো দুটোই মুভ করতে পারে, একটা আপসাইড আর একটা ডাউন সাইড। তো দুটো দিকেই মুভ করতে পারে। এবার অনেকে ভেবে হচ্ছেন হয়তো যে আপনি শুধু বাই করবেন, একদিন বাই করবেন একদিন সেল করবেন, তাতে আপনার স্টপ লস একদিন গেলে আর একদিন প্রফিট হবে। এইগুলো মানে জুয়া খেলার মতন অনেকটা। কিন্তু আলটিমেটলি দেখবেন আপনার প্রফিট কোনো দিনই হচ্ছে না, প্রফিটের জায়গায় উল্টে এত এত লস দেবেন। সুতরাং তাহলে অনেকেই আছে যারা বড় বড় এক্সপার্ট, তারা অনেক বড় টাকা ইনকাম করতে পারতো, কিন্তু এত সহজ নয়। শুধুমাত্র আপনার সঠিক লার্নিংটাই কিন্তু আপনাকে সঠিক পথ দেখাতে পারে। এই সব জুয়া খেলা, মনে হলো নিয়ে নিলাম, এখানে মনে হচ্ছে না নেব না, এইগুলো একদম না। টেকনিক্যালি যেটা আপনার কাছে সঠিক মনে হবে, আপনার কাছে যেখানে সব কিছু প্যারামিটার একদম ঠিকঠাক মনে হচ্ছে, সেখানেই আপনি এন্ট্রিটা করবেন। তারপর স্টপ লস গেলে সেটা আপনার কিছু করার নেই। আপনি যে লার্নিংটা পেয়েছেন সেই লার্নিং অনুসারে যদি ঠিকঠাক স্টপ লস দিতে হয়, সেটা কোনো প্রবলেমে নয়। কিন্তু আপনি যেটা লার্নিং পেয়েছেন সেটাকে অ্যাপ্লাই না করেই যদি স্টপ লস দিতে হয়, তাহলে আপনি জুয়া খেলছেন। তো এইটা করবেন না। সব সময় একটা রুল মেনে চলবেন। এই রুলের বাইরে কখনো নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না। এক্সপেরিমেন্ট করার অর্থই হচ্ছে কিন্তু এখানে অনেক টাকা লস দিতে হবে। তো সুতরাং এই জিনিসগুলো একটু ফলো করবেন। আমি আস্তে আস্তে এরপর সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড এর উপরে আমি আবার নতুন ভিডিও দেব, সম্ভবত আগামীকাল দেওয়ার চেষ্টা করব। যদি কেউ সুইং ট্রেড করেন সেক্ষেত্রে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড এইটা খুব ইম্পর্ট্যান্ট, এবং তার সাথে ট্রেন্ড লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। এর জন্য আমি এটাকে একটু কানেক্ট করে দিলাম। তো আপনারা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করুন। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন। এর মধ্যে কোনো সায়েন্টিফিক কিছু খোঁজার চেষ্টা করবেন না। শুধুমাত্র এটা একটা কনসেপ্ট, এই কনসেপ্টটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। এটা ভালো কাজ করে। এবং দেখবেন রিলায়েন্সের যে কথাটি বললাম, সোমবার দেখবেন গ্যাপ আপ বা একটু উপরে ওপেন হওয়ার পরে একটা সেল অফ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি সম্ভাবনা না তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বড়সড় আপসাইড মুভ দিতে পারে রিলায়েন্স। তো দুটোর একটা তো হতেই পারে না। এক্ষেত্রে যেহেতু দেখুন সাধারণ মানুষ এখানে কিভাবে এই ক্যান্ডেলে কিভাবে ট্র্যাপ হয়। এরপর আমরা কি দেখলাম, যে রিলায়েন্স একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিল। এরপর সবাই আমার মতন পাবলিক এখানে কিন্তু আগামীকাল কিন্তু বাইং করার কথা চিন্তা ভাবনা করবে। কিন্তু আপনি যেহেতু একটু টেকনিক্যাল নলেজটা পেয়েছেন, আপনার নিয়ারেস্ট রেজিস্ট্যান্স কোথায় আছে? এই পয়েন্টে কিন্তু রেজিস্ট্যান্স আছে। তাহলে এখান থেকে কি হতে পারে? এই স্টকটা কিন্তু এই পজিশন বা একটু উপর থেকে, সবসময় একটু উপর থেকে কিন্তু সেলিংটা শুরু হবে। কারণ কি? এই পজিশনে সেলাররা কিন্তু কি চাইবে? তাদের স্টপ লসটাকে সেভ করার চেষ্টা করবে। তার জন্য তারা আরও সেলিং করতে শুরু করবে। এখানে এই সেলিং যারা করবে তারা কিন্তু নরমাল পাবলিক নয়। তারা কিন্তু কোটি কোটি টাকা নিয়ে সেল করবে। কারণ তারা ফিউচার অপশন করছে। তারা ফিউচার অপশন কয়েক কোটি টাকা দিয়ে করে তারা। সুতরাং তাদের যে স্টপ লসটা সেটা অনেকটা বড়। আর আমরা যারা রিটেল ইনভেস্টর তারা কি করব? তারা এইখানে বাই করে প্রাইসকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর তখনই কিন্তু তারা সেল করতে থাকবে, এবং সেই সেলিংটা কিন্তু অনেকটা বড় হয়। সেই সেলিংয়ের কাছে আমাদের যে স্টপ লসগুলো সেগুলো পরপর হিট করে প্রাইসকে আরও অনেকটা নিচে নামিয়ে দিতে পারে এই পজিশনে। দেখবেন আপনারা নিজেরা একটু খেয়াল করে দেখবেন যে 52 উইক হাই যে স্টকগুলো থাকে, সেই স্টকে অনেকেই সিচুয়েশনটা কেমন হয়,
একটু ভালো করে আইডিয়াটা বোঝার চেষ্টা করবেন যে ধরুন এটা হচ্ছে 52 উইকের হাইয়ের কাছাকাছি আছে, এটা প্রিভিয়াস 52 উইক হাই। এই পজিশানে কি হবে, এখানে বায়াররা চাইবে তারা বাই করার জন্য, কারণ 52 উইক হাই ব্রেক করা মানে এইখান থেকে এতটা যে ডিস্টেন্স, এতটা প্রাইস উপরের দিকে উঠতে পারে, এটা একটা কনভেনশন বলতে পারেন, কনভেনশনাল বলতে পারেন। তো এখানে তারা বাই করবে, বাই করে এরকম জায়গায় নিয়ে আসবে প্রাইসকে, এরকম একটা চিন্তাভাবনা তাদের থাকে। আর যারা সেলার তারা কিন্তু চাইবে এরকম জায়গায় তারা সেল করে তাদের স্টপ লসটাকে সেভ করার জন্য। আরও একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যারা এরকম জায়গায় বাই করেছে তাদের টার্গেটটা কিন্তু এরকম জায়গায়। সুতরাং দুটো পয়েন্ট কিন্তু এই বায়ারদের এগেনস্টে, বায়ারদের ফেভারে কিন্তু একটা পয়েন্ট। সুতরাং এই পজিশনগুলোতে সেলিং যখন হয় তখন কিন্তু মারাত্মক টাইপের একটা সেলিং হয় দেখবেন। আর প্রিভিয়াস ডে যখন 5% আপ একটা ক্যান্ডেল তৈরি করে 52 হাইয়ের কাছাকাছি, দেখবেন সেই ক্যান্ডেলটার উপরেও গ্যাপ আপ দেওয়ার পরেও দেখবেন সেখান থেকে কিন্তু 3 থেকে 4% আবার ডাউন হয়। অর্থাৎ এখানে কিন্তু একটা প্রফিট বুকিং এবং সেলিং এই দুটো জিনিস একসাথে হওয়ার জন্যই কিন্তু প্রাইসটা এখান থেকে রিভার্স করে, তারপর কিছুদিন কনসলিডেট করে তারপর প্রাইস আবার উপরের দিকে মুভ করে। এইটাই হচ্ছে কিন্তু বিষয়। এই জিনিসটা আপনারা 52 উইক হাই যে স্টকগুলো আছে সেইগুলো একটু ওয়াচ করে দেখবেন, দেখবেন লজিকটা পেয়ে যাবেন। আর আমি এর আগে 52 উইক হাইয়ের কাছাকাছি আমি শর্ট করতাম। আমি বরাবর স্টক শর্ট করাটাই পছন্দ করি, তাতে একটা তাড়াতাড়ি কুইক মুভ দেখতে পাই এবং শর্ট করার ক্ষেত্রে প্রফিটটা তাড়াতাড়ি পাওয়া যায়, সেই জন্য আমি বরাবর শর্ট করাটাই পছন্দ করি ইন্ট্রাডের ক্ষেত্রে। এবং ম্যাক্সিমাম ডেতে আমি আমার প্রফিটটা আমি দেখতে পাই শুধুমাত্র এই শর্ট করার জন্যই। তো একটা স্টক সবসময় শর্ট করা ভুল হতেও পারে, কিন্তু আমার দিক থেকে যেহেতু আমি একটা কুইক গেইন করতে চাই, সেহেতু আমার কাছে শর্ট করাটা অনেকটা রিজনেবল মনে হয়। দেখুন একটা জিনিস, এইখান থেকে এই ধরুন এখান থেকে শুরু করলে, এখান থেকে একটা হাই, এই হাই থেকে এই পর্যন্ত, হাই পর্যন্ত যদি আপনি কনসিডার করেন দেখবেন সবথেকে বেশি রেড ক্যান্ডেলই আপনি দেখতে পাবেন। গ্রিন ক্যান্ডেল কিন্তু খুব কম দেখতে পাবেন। ধরুন এই পজিশন থেকে, এই পজিশন থেকে আপনি কনসিডার করুন, এই পজিশন থেকে এই পজিশন অবধি আপনি কনসিডার করুন, শেষ পর্যন্ত কনসিডার করুন। দেখবেন রেড ক্যান্ডেলের সংখ্যাটা অনেক বেশি, অর্থাৎ স্টক আপসাইড মুভ করলেও কিন্তু রেড ক্যান্ডেলটা অনেকটা বেশি তৈরি হয়েছে। অর্থাৎ স্টক একটু উপরে গেলে তার সঙ্গে সঙ্গে দুটো রেড ক্যান্ডেল তৈরি, একটা গ্রিন ক্যান্ডেল দুটো রেড ক্যান্ডেল, তো এইভাবে স্টক আপসাইড মুভ করে। সুতরাং আপ ট্রেন্ডিং স্টকেও কিন্তু ভালো শর্টিং পজিশন থাকে। শুধু আপ ট্রেন্ডিং স্টকে বাই করব এমনটা নয়। তো এইগুলো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন, এখন এত কিছু বোঝার দরকার নেই। আপনারা দেখুন এগুলো, ট্রেন্ড লাইনটা কীভাবে ড্র করলাম, একদম সিম্পল কনসেপ্টটাকে কীভাবে ইউজ করলাম, এগুলো দেখুন। আর আগামীকাল থেকে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নিয়ে আমি ডিসকাশন করব। ঠিক আছে, প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন।